এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমার সাথে আয়। কোথায়? জুজুর কাছে। দুষ্টুমিটা ধরতে ব্যাগ পেতে হলো না মিতুলকে। ছোটবেলায় এই জিনিসের নাম শুনলেই সে অর্ধেক অজ্ঞান হয়ে যেত, কিন্তু এখন সে বড় হয়েছে। ইতমিনান সেটা ভুলে গেলেও সে মনে করিয়ে দিতে ভুলল না। যখন দেখলো ইতমিনান বাড়ির পথ ধরেছে, তখন মিতুল বলল, তোমার মা জুজু? বেয়াদব। ধমকে উঠল ইতমিনান। মিতুল হাসি চাপল। জুজুর কথাটা কে বলেছিল? ভাত তরকারি নিয়ে বসেছিলেন রাশেদা। নাতিকে পেয়ে জোরে ধরলেন। ময়লা শরীরেই শীর্ণ হাত বুলিয়ে দিলেন। তার টলমলে চোখের দিকে তাকিয়ে মিতুল বলল, গা ময়লা হয়ে আছে দাদি, এখন থইরা না। ময়লা হোক আর পরিষ্কার হোক, আমারই তো। মিতুলের বুকটা ঠান্ডা হয়ে গেল। এই বুঝে আপন। খাবার হাতে নিতেই আয়শাকে নজরে পড়ল। বিনয় কণ্ঠে সালাম জানিয়ে মিতুল বলল, ধন্যবাদ চাচি। আশা শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। এদের পরিবারের কাউকেই তার সহ্য হচ্ছে না। মালিহা স্টেশনে দাঁড়িয়ে আছে 15 মিনিটের কাছাকাছি। মিতুল বারবার বলেছে যেন তার জন্য অপেক্ষা করে। উঠল মালিহা, ভাবলো একটু এগিয়ে যায়। প্ল্যাটফর্ম থেকে বের হয়ে প্রবেশের পথে দাঁড়ালো। তারও প্রায় 3 মিনিট পর মিতুলের চিৎকার ভেসে এলো। আপা! চকিতে তাকালো মালিহা। তার বুকটা ধক করে উঠেছে। মিতুল সাইকেল চালিয়ে আসছে। কাছে আসতেই ধমক দিল মালিহা। এভাবে ডাকে কেউ? ভয় পাইনি? তোর টিকটিকির হাট, ভয় পেলে আমি করব। চিৎকার করবি না, তাতেই হবে। দেখ সাইকেল এনেছি তোকে নিয়ে যাওয়ার জন্য, কাউকে ওঠাইনি জানিস। তুই উঠে যাত্রা শুরু কর। মালিহা সাইকেলটা খেয়াল করলো। পেছনের সিট ধরে বলল, ধারের জিনিস। আমি কি টাকা মেরে দেবো ভেবেছিস? মিতুল মরে গেলেও ধাপ্পাবাজি করবে না। নে বিসমিল্লা বলে ওঠ। হঠাৎ করে ইরিনার কথা মনে পড়ল। দীর্ঘশ্বাস ছেড়ে মালিহা বলল, ইনশাল্লাহ। পরপর আবার বলল, এই বেলুন লাগিয়েছিস কেন? ফেটে তোকে ওঠাবো তাই। লাজুক কণ্ঠে বলল মিতুল। মালিহা হাসল। বাবাকে এত মনে পড়ছে কেন? সিটের পেছনে 3টা বেলুন ঝুলছে। সেগুলো খুলে হাতে নিল মালিহা। বলল, যায় যদি। মিতুল ব্যাগ সামলে নিয়ে নিল। মালিহা বসলে তার হাত টেনে নিজের প্যাটের উপর রেখে বলল, আপা সাবধানে ধরিস, সুরসুরি দিস না প্লিজ। সাথে সাথে সুরসুরে দিল মালিহা। মিতুল লাফিয়ে উঠে বলল, বড় রাস্তায় পড়ে গেলে তোর আমার দুজনেরই মান সম্মান যাবে। যা করার বাড়ি যেয়ে করিস। মালিহা শান্ত হয়ে বসলো। সুতোয় বাঁধা বেলুনগুলো হাওয়ায় উঠছে। মিতুলের পিঠের দিকে তাকালো মালিহা। ভাইটা এত বরফ হয়ে গেল কবে? আপা হুম, জানিস কি হয়েছে? কি হয়েছে? চাচার ছেলের জন্য মেয়ে দেখছে। সেই দিন নাকি এক মেয়ে দেখে এসেছে, সেই বড় লোক। চট করে মিতুলের মুখের দিকে তাকালো মালিহা। সম্বোধন নতুন হলেও চিনতে ব্যাগ পেতে হলো না তাকে। মিতুল লোকমুখে শোনা বর্ণনা দিতে ব্যস্ত। মালিহার মনে পড়ে গেল ইতমিনানের অপলক দৃষ্টিজোড়া। ওয়েটিং রুমে শুয়ে ঘরের কাজের আড়াল থেকে সদর দরজার হাসপাতালে। নিজেকে কষে ধমক দিল মালিহা। ইতিটার কথার জন্যই মনের মধ্যে উৎসব এসেছে, নয়তো ইতমিনানকে কখনো তাকে কিছু বলেছে। পুকুর পাড়ে নামলো মালিহা। বাকিটা হেঁটে গেল মিতুলের সাথে গল্প করতে করতে। বেলুন হাওয়ায় উড়ানোর এক ফাঁকে দৃষ্টি গেল মকবুল আলীর বাড়িতে। বারান্দায় দাঁড়িয়ে এদিকে তাকিয়ে আছে ইতমিনান। তার দৃষ্টির তীক্ষ্ণতা মালিহার অন্তরাত্মাকে কাঁপিয়ে দিল যেন। তৎক্ষণাৎ চোখ সরিয়ে ফেলল সে। মালিহা বুঝতে পেরেছে কাপড়ের পর্দা হাওয়ায় উড়ে যেতে পারে, তার ক্ষমতা নেই দৃষ্টির তীক্ষ্ণতার আঘাত থেকে অন্তরকে রক্ষা করার। সেজন্য নেত্রপল্লব আছে। ছোট্ট ওই পর্দা দিয়ে চোখ দুটো ঢেকে দিলেই মনকে বাঁচানোর প্রাথমিক কাজটা সহজ হয়ে যায়। মালিহা তাই করবে। পরিণত বয়সে অযৌক্তিক ছেলে মানুষই করার কোনো মানেই হয় না। আয়শা চুলে তেল দিচ্ছিলেন। ছেলের দিকে সরু চোখে তাকালেন। টেবিলে কি যেন ঘাটাঘাটি করছে। আজকাল ছেলেকে খুব চোখে চোখে রাখা শুরু করেছেন তিনি। মাথা বিগড়ে গেছে। জীবনটা বিগড়ানোর আগে লাগাম টানতে হবে। এতদিন মিলির কথায় বিরক্ত হলেও আজ যখন তার কথা সত্যি হতে দেখলেন, মনে মনে মিলির দৃষ্টির প্রশংসা না করে পারলেন না। তিনি মা হয়ে যেটা বুঝতে পারেননি সেটা মিলি বুঝে ফেলেছে।
দীর্ঘশ্বাস ছাড়লেন আয়েশা। ছেলেকে চিনতে কি বেশি ভুল হয়ে গেল? রাবেয়া চলে গেছে নিজের বাড়িতে। তাকে বারবার বলে দেওয়া হয়েছে বিষয়টা পাঁচকান না করতে। তিনিও আশ্বস্ত করেছেন আয়েশাকে, আড়ালে ইতমিনানকেও। রাবেয়া বেশ অনেকক্ষণ বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করেছেন। ইতমিনান মালিহাকে পাশাপাশি খারাপ লাগে না, বেশ মানায়। ছেলে তো রাজি, কিন্তু মেয়েটা রাজি না হলে তো বেচারার মায়ের সাথে এই দ্বন্দ্ব সংঘাত বিফলে যাবে। রাবেয়া ভেবে রেখেছেন মালিহার মনের খবর টেনে বের করবেন। আশা করা যায় খুব একটা কঠিন হবে না। আয়েশা বারবার করে ইতমিনানকে বললেন মিলির সাথে দেখা করতে। ইতমিনান হু হা করলো। সেদিনই রাবেয়া ফোন দিয়ে ইতমিনানকে তার বাড়িতে দাওয়াত করলেন। ফুপুর দাওয়াত না করার কোনো কারণ নেই, কিন্তু মালিহা মিতুলকেও বলা হয়েছে শুনে আয়েশার মাথা গরম হয়ে উঠল। রাবেয়া, তুই কি প্যাঁচ বাঁধাতে চাইছো বলো তো? কি বললেন ভাবি? আমাকে আপনার প্যাচ বাঁধানো ননদ মনে হয়? তাহলে মালিয়াকে দাওয়াত করেছো কেন? ইতু যেমন আমার ভাতিজা, ওরাও তো এমনই। তাছাড়া মালিহাকে একা করিনি তো, মিতুলকেও করেছি। যা ইচ্ছা করো, কিন্তু আমার ছেলের গলায় মালিয়াকে ঝোলানোর চিন্তা করবে না বলে দিলাম। আপনার ছেলেই মালিহাকে গলায় নেয়ার জন্য লাফাচ্ছে, আমি কি করলাম? বিড়বিড় করে বললেন রাবেয়া। দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। ছেলে বলে কিছু করো, মা বলে খবরদার কিছু করবে না। আর ওদিকে আর একজন মনের কোনো খুঁজেই নেই। কি একটা হজবরল অবস্থা। বই খাতা নিয়ে বসে আছে মালিহা, তবে পড়াশোনার পও হচ্ছে না। বাড়ি এলে এই এক অবস্থা হয়। ব্যাগ ভর্তি বই আনা হয়, তারপর সেভাবেই ফেরত নিয়ে যাওয়া হয়। মাঝের ছুটিতে কাজের কাজ কিছুই হয় না। তবে মালিহা মনে মনে রুটিন করেছে, এবার পড়তেই হবে। ইয়ার ফাইনাল বলে কথা, যেন তেন বিষয় তো নয়। সেই বিকেলের সময় থেকে মিতুল ছুটতে ছুটতে এলো। এই আপা, কি হয়েছে? ছুটে এলি কেন? এমনি, কিচ্ছু হয়নি। তুই রেডি হ, কোথায় যাব? মালিহার ভ্রু কুচকে এলো। বাজারে চল। আমি বাজারে যাব কেন? এত কথা বলিস কেন? কাজ আছে, চল চল। 1 ঘন্টা ছুটি নিয়ে এসেছি, দেরি করলে হবে না। ওঠ না রে। মালিহাকে ঠেলে ঠুলে পাঠালো মিতুল। সে রেডি হতেই সাইকেলে করে নিয়ে গেল বাজারে। চারদিকে হরেক রকম দোকান, জামা জুতা প্রসাধনী সহ নানান রকম দোকানের মাঝে এনে সাইকেল থামালো মিতুল। মালিহা নামলো, লাজুক কণ্ঠে বলল, আপা 1000 টাকা বাজেটের ভিতর, তোর যা ইচ্ছে নে। সাইকেল থেকে নেমে দাঁড়ালো মালিহা। চারদিকে তাকিয়ে বলল, 1000 টাকা কি লটারি পেয়েছিস? না, আমার প্রথম মাসের বেতন, ওখান থেকে 1000 টাকা তোর জন্য রেখে দিয়েছিলাম। শীতল দৃষ্টিতে মিতুলের দিকে তাকালো মালিহা। ছেলেটা চুল কেটেছে, একদম কদম ছাট। উজ্জ্বল শ্যামলা মুখটা রোদের যত্নে লালাভ রং ধারণ করেছে। ধীর গতিতে ডান হাতটা ভাইয়ের মাথায় রাখলো মালিহা। আজ নিজেকে সত্যিই তার ছোট বোন মনে হচ্ছে। কয়েক দোকান ঘুরে টুরে একটা পার্স কিনলো মালিহা। কালো কাপড়ের উপর লাল সেতার হাতের কাজ, হালকা ডিজাইনের মাঝে চমৎকার। তার খুশি দেখে মিতুল বলল, আপা, যখন আমার আরো টাকা হবে তখন এই ব্যাগ তোকে 10টা কিনে দেব। মালিহা হাসলো, প্রস্ট্রেট হাসি। পার্সের পেছনে 1000 টাকা শেষ হলো না। মালিহা বলল, মার জন্য কিছু নিয়েছিস? কিচ্ছু না। মার ঘরে পরার পন্সটা দেখলাম নষ্ট হয়ে গেছে, চল একজোড়া জুতা কিনি। নাজিয়ার জন্য জুতা কিনে রাশেদার জন্য গোটা 10 পান নিল মিতুল। দাদি আমাকে খুব ভরসা করে আপা, না হলে আমি চাইতেই টাকা দিয়ে দিত। এই ভরসার মর্যাদা আমাকে রাখতেই হবে। বাড়ি যাওয়ার পথে রাশেদার সাথে দেখা করতে গেল মালিহা। সদর দরজা ইতমিনানের মুখোমুখি হলো। মুখ নিচু করে চলে যেতে চাইলেও পারল না। ইতমিনান বাধা দিল। কিরে, চোরের মতো করে কোথায় চলে যাচ্ছিস? আমি কথা বলছি, শুনতে পারছিস না? এক পলক ভাইয়ের দিকে তাকালো মালিহা। মিতুল গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। ভালো তো। আদব লেহাজ আর কিছুই অবশিষ্ট নেই। আমি যে বয়সে বড়, আমাকেও তো শুনবি নাকি? তুমি কেমন আছো? যা, ভেতরে ঢোক। আমার থাকা না থাকা দিয়ে আর কিছু চিন্তা করা লাগবে না। ইতমিনানের অসন্তোষ কণ্ঠে লজ্জিত হলো মালিহা। নিজের মনের ভেতরে কি হয়েছে তাতে আরেকজনের সাথে লুকোচুরি করলে চলবে কেন? এতে তো বিষয়টা আরো স্পষ্ট হয়ে ফুটবে। ইতমিনানের জন্য মেয়ে দেখা হচ্ছে, 2 দিন পর বিয়েও হয়ে যাবে। কাজে এই লুকোচুরি করা বোকামি। নিজেকে হাজার রকম বুঝ দিল মালিহা।
শেষোত্তক স্বাভাবিক ব্যবহার করার সিদ্ধান্ত নিল। দাদির কাছে পানের প্যাকেট তুলে দিতেই তিনি বেজায় খুশি হলেন। মিতুলের মাথায় হাত বুলিয়ে বললেন, বড় হয়ে গেছিস দেখি ভাই। ইতু জীবনে এক প্যাকেট পান এনে দিল না। আল্লাহ তোরে হেদায়েত দিক। দাদি, আমাদের বাসায় চলো। মালিহার দিকে ঘুরলেন রাশেদা। যাবো রে, আজকালই যেতে চাইছিলাম, হঠাৎ পায়ে শিরার টান পড়লো। এই দেখ, ডান পা নড়াতেই পারছি না। আল্লাহ ভালো করলে কালকেই যাবো ইনশাল্লাহ। মালিহা মিতুল চলে গেল। তবে এর মাঝে আয়েশা একবারের জন্য ঘর ছেড়ে বের হলেন না। মালিহা ভাবল বোধ হয় ঘুমাচ্ছে। রাশেদা মনে মনে কষ্ট পেলেন। ছেলে মেয়ে দুটো খালি মুখে চলে গেল। তিনি একটু আগেই দেখেছেন আয়েশা ঘর ঝাড়ু দিচ্ছে, এর মাঝেই ঘুমিয়ে গেল। ভাবনার মোড় ঘোরাতে চাইলেন রাশেদা। জীবনের এই পর্যায়ে অনেক কিছু অদেখা করে চলতে হয়। মিতুল বাড়ির দিকে না যেয়ে দোকানে ফিরে গেল। 1 ঘন্টার একটু বেশি হয়ে গেছে। বাঁকা না শুনলে হয়েছে। তারা দুজন বের হতেই দাদির কাছে ছুটল ইতমিনান। আসা মাত্রই কোথায় বেরিয়ে গেলেন, অথচ এতক্ষণ ঘরের দুয়ারে দিয়েছিলেন। এই সুযোগে যদি কিছু করা যায়। দাদি আসি। আয় আয়। মিতুল দেখি পান কিনে তোমারে হাত করে ফেলছে। আর রাশেদা হেসে বললেন, মিতুলটা বড় হয়ে গেছে বুঝলি। আর মালিহা? মালিহা তো বড় হয়েইছে, বিয়ের সময় হয়ে গেল। কোন বাড়ি যে যায়। দীর্ঘশ্বাস ছাড়ল রাশেদা। ইতমিনান সন্তর্প মনে রাশেদার পাশে বসে বললেন, আচ্ছা দাদি, ছেলে হিসেবে আমি কেমন? আমার মন রাখার জন্য বলতে হবে না, সত্যি কথা বলো তুমি। রাশেদা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, চলুন সই। ইতমিনানের মনটা টুকরো হয়ে গেল। দাদি একটা মানুষ বটে, কোথায় আহ্লাদ করে বলবে তোর মতো ছেলেই হয় না, বলে কিনা চলন সই। গুছিয়ে রাখা কথাগুলো এলোমেলো হয়ে গেল। ইতমিনানের ধীর কণ্ঠে বলল, মালিহাকে তোমরা কেমন ছেলের সাথে বিয়ে দিবা? চলনসই ছেলে হলে হবে না? রাশেদা সতর্ক চোখে তাকালেন। কি বলিস, খোলাসা করে বল। এই পর্যায়ে দাদির হাত ধরল ইতমিনান। দাদি, মাকে একটু বোঝাও না। কথার মানে বুঝতে পেরে রাশেদার চোখ কপালে উঠল। এ কি খেলনা ভাইয়া, চাইলাম আর পেয়ে গেলাম। ইতমিনান কথা বলল না, করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল দাদির দিকে। রাশেদা দম ছেড়ে বললেন, নিজে নিজের ওপর বোঝা নিয়েছিস। মালিহা কি বলে? জানি না। রাশেদা বুঝলেন সবটা একপাক্ষিক। মন সামলাতে হয় ভাই। মনের বাঁধন একবার ছুটে গেলে তারে আর আটকানো যায় না। মন বাঁধার জন্য প্রথমে চোখ নামাতে হয়। দেখ, তুই পড়ছিস, কিন্তু যার জন্য পড়ছিস তার কোনো বিকার নেই। সে এইসব পছন্দ করবে কিনা তাও জানিস না। ইতমিনানের ছোট্ট বিশ্বাস নড়বড়ে হয়ে গেল। মালিহা আমাকে পছন্দ করবে না? আমরা তো জানি না করবে কিনা। একটা চেষ্টা করে দেখা যায় না দাদি? ধর মালিহা মানলো, কিন্তু তাও তো তোরা শান্তিতে থাকতে পারবি না। নাজিরা তোরে পছন্দ করে, সে মানলেও আয়েশা মানবে না। বিয়ের পরে মা বউকে অপরের শত্রু হিসেবে দেখতে পারবি। ডানে বায়ে মাথা নাড়ল ইতমিনান। তাহলে আগে এর প্রতিকার করো। মিতুল ছুটি নিতে পারেনি। দুপুরে খাবার সময়টুকু শুধু ফুপুর বাড়িতে থাকতে পারবে বলে জানিয়েছে। বোনকে বলেছে আগে ভাগে চলে যেতে। রাশেদা আশায় নাজিয়া আর একা রইলেন না। স্ফূর্ত চিত্তে বের হয়ে গেল মালিহা। তবে বড় চাচার বাসার সামনে আসতেই ইতমিনান কোত্থেকে এসে পাশ ধরল। তুই কি ফুপুর একমাত্র ভাতিজি? আর দুনিয়ায় কেউ নাই? সৌজন্য রক্ষা করার জন্যেও তো একটু বলতে পারিস। মালিহার মাথা থেকে ইতমিনানের কথা একেবারেই বেরিয়ে গিয়েছিল। তার মনেই হয়নি যাওয়ার বেলা ইতমিনানের খোঁজ নিতে হবে। সরি। মিনমিন করে বলল মালিহা। দম ছাড়ল ইতমিনান। সরি দিয়ে সব ঠিক করা গেলে সকাল দুপুর বিকাল সে আয়েশার কাছে সরি বলে মুখে ফেনা তুলে ফেলতো। কিন্তু আয়েশা তো মনে বজ্র আটুনে গেঁথেছে। ছেলেকে অবিবাহিত রাখবে, তবু নাজিয়ার মেয়ের সাথে বিয়ে দেবে না, সে মালিহা হোক আর যেই হোক না কেন। তোর পরীক্ষা কবে থেকে? ছুটির 2 দিন পর থেকেই। ও, টিউশনি কেমন যাচ্ছে? আর টিউশনি আমার কপালে ওই সব নাই। গেলে যেখানে পড়তাম ওনারা না করে দিয়েছে। ইতমিনানের কপালে ভাঁজ পড়ল। কেন, পড়াতে পারিস না? রুষ্ট হলো মালিহা। ইতমিনানকে পুরো ঘটনা বলল। ইতমিনান বলল, টিউশনি করতে হয় চোখ কান বন্ধ করে, ছাত্রীর মুখের দিকেও তাকানো যাবে না।
চোখ থাকতে হবে শুধু তার বই আর খাতায়। মেয়েটা খুব কষ্ট পাচ্ছে ভাইয়া, ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ওর মা বুঝতেই পারছে না। ইতমিনান দীর্ঘশ্বাস ছাড়ল। পৃথিবীতে মানুষ আসে হাজার রকম সীমাবদ্ধতা নিয়ে, আর মানুষের আকাঙ্ক্ষা সব সীমাবদ্ধতার শিকল ছিন্ন করার। রাবেয়া ছুটোছুটি করে রান্না করছেন। মালিহা এক কোণে বসে আছে। রাবেয়া বললেন, বোরখা খুলে আয় মালিহা। এই রান্নাঘরে বোরখা পরে থাকলে একটু পরই ঘেমে গোসল হয়ে যাবে। মালিহা বোরখা খুলে এসে ফুপুর পাশে বসলো। রাবেয়া ভালো করে একবার মেয়েটাকে দেখলেন। এই মালিহা, মালিহা মেঝেতে আঁকিবুকি করতে ব্যস্ত। তোর কি কাউকে পছন্দ হয়? তেমন কেউ আছে? মালিহা চোখ তুলে সবের সময় ফুপুর দিকে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে আছিস কেন? কথা বল। মালিহার পেছনে দরজার দিকে তাকিয়ে চোখ রাঙালেন রাবেয়া। ইতমিনান উকি দিচ্ছে। কেমন পছন্দ? বিয়ে করার মতো পছন্দ। নির্বিকারে বলে পেঁয়াজ ছোলায় মনোযোগ দিলেন রাবেয়া। তুমি আবার এসব নিয়ে পড়লে কেন? যা জিজ্ঞেস করি তাই বল, এত কথা বলিস কেন? না, কোনো পছন্দ নেই। আসলেই নেই? সন্দেহে চোখে তাকালেন রাবেয়া। মালিহা মাথা নাড়ল। না। দরজার পাশে একটা ছোট প্লাস্টিকের বালতি ছিল। ওকে ঝুঁকে দিতে যেয়ে কখন সেটার পাশে চলে গেছে ইতমিনান খেয়ালই করেনি। মালিহা যখন বলল আসলেই তার পছন্দের কেউ নেই, তখন ইতমিনানের পায়ে লেগে বালতিটা পড়ে গেল। শব্দে মালিহা ঘুরে তাকালের সাথে সাথেই দেয়ালের সাথে সেটে দাঁড়ালো ইতমিনান। রাবেয়া বেজায় বিরক্ত হলেন। মালিহাকে বললেন, এদিকে ঘোর। যত দুনিয়ার অশান্তি রান্নাঘরের দরজায় এসে ঘুরে। মালিহা ভাবলো ফুপু বিড়ালকে বকছে। ইতমিনানের মুখটা ছোট হয়ে এলো, ভাঙলো মন, পড়লো বালতি, বাঁকা দিল ফুপু। এই না হলে কানেকশন। আর রাবেয়া উঠে দাঁড়ালেন। বেরেস্তার জন্য কাটা পেঁয়াজ গরম তেলে ছেড়ে দিয়ে বললেন, তা কেমন ছেলে বিয়ে করবি? কেন, তোমার ছেলেকে? মুখ টিপে বলল মালিহা। তোমার ছেলে বলে সবার আগে ইতমিনানের কথায় রাবেয়ার মনে হলো। তৎক্ষণাৎ ঘুরে তিনি বললেন, কি বললি? আমাকে তুমি তোমার পুত্রবধূ করবে না? রাফির কথা বুঝতে পেরে রাবেয়া বললেন, ঢং করো। আমার কোচে ছেলের জন্য কোচে বউ আনবো? তুই তো বুড়ো হয়ে গেছিস। আমি বুড়ো হলে তুমি হয়েছো এক্সপার্ট। ফুপা নিতান্তই ভালো মানুষ বলে তোমাকে রেখে দিয়েছে। কটমট করে তাকালেন রাবেয়া, কিন্তু টপিক থেকে দূরে সরে যাচ্ছে বুঝতে পেরে বললেন, ইয়ার কি করিস না তো? বল কেমন চাইলে বিয়ে করবি? মনে তো হচ্ছে তুমি আটঘাট বেঁধে নেমেছ। অবশ্যই ভালো ছেলে বিয়ে করব, সব দেখে যাকে ভালো বলা যায়। পারফেক্ট টাইপ না, চলনসই হলেই হবে। তোমার স্টকে কেমন ছেলে আছে বলো? চলনসই কথাটা শুনে ইতমিনানের বুকটা ধক করে উঠল। দাদি বলেছিল সে চলনসই, তখন কি কষ্টটাই না লেগেছিল। আহা, এখন এত সুখ সুখ লাগছে কেন? সেইখানে নিজের ফোনের রিংটোন শুনতে পেয়ে ঘরের দিকে ছুটল ইতমিনান। রাফিকে ফোন দিয়ে বসে এসেছে, নয়তো এত আরাম করে সব কথা শুনতে পেত। মালিহার কথাবার্তা মন দিয়ে শুনলেন রাবেয়া। তার মুখে অস্বস্তির কোনো ছাপ নেই, চাপা দেয়া কষ্ট নেই। কাজেই ধরে নেওয়া যায় ইতমিনানের প্রতি আলাদা কোনো অনুভূতিও তার নেই। আমি কি ছেলে নিয়ে ব্যবসা করি যে সব সময় 2-4টা স্টকে থাকবে? আশ্চর্য কথাবার্তা। মালিহা হাসল। ফুপু, এখনই আমার বিয়ের জন্য এত তোড়জোড় করতে হবে না। এই কেন? কি অবস্থায় কি আমার বিয়ের কথা চিন্তা করা ঠিক? কি অবস্থা? বাপ মরলে মেয়েরা বিয়ে শাদী কিছু করে না নাকি? না, সেটা না, কিন্তু মিতুলটা ছোট, আমার মা কেমন যেন হয়ে গেছে। দিন দুনিয়ার কোনো খোঁজ নেই। তুই বিয়ে না করলে সব ঠিক হয়ে যাবে। আর এমনিতেও থাকিস তো সারা বছর আরেক দেশে, বিয়ের মতোই। তাহলে আবার বিয়ে হলে তো আরেক পরিবারে চলে যেতে হবে। আমার মা ভাইকে দেখভাল করার বিষয়টা যদি তারা পছন্দ না করে? তোর মা ভাইকে তুই দেখবি না তো কি পাড়ার মানুষ দেখবে? এমন বিষয়ে যাদের আপত্তি তাদের সাথে বিয়ে দেবই বা কেন? এই পর্যায়ে মালিহা কিছু বলল না। তরকারি থেকে চুলার আঁচ কমিয়ে রাবেয়া নরম কণ্ঠে বললেন, শোন মালিহা, সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। 6 বছর আগে প্রাইমারিতে 1-এ ভর্তি নেয় না, আবার 2-4 বছর পর ওই একই 1-এ ভর্তি হতে গেলে তখন আর সেই পড়া ভালো লাগে না। কারণ সঠিক সময়ে সঠিক কাজটা করে ফেলতে হয়। তুই বড় হয়েছিস, বুঝতে শিখেছিস।
যদি মনে করিস একটা পরিবারের দায়িত্ব নেয়ার মতো মানসিকতা তোর তৈরি হয়েছে, তাহলে আমি বলবো আর দেরি করার কোনো মানেই হয় না। 21 বছরের কাজ 28 বছরে করলেও চলে, কিন্তু 21 বছরের আবেগ অনুভূতি কোনোটাই তখন আর কাজ করে না, কেবল করার জন্যই করা। মালিহা মাথা নিচু করে বসেছিল। তার কিছুটা লজ্জা লজ্জা লাগছে। মেঝেতে আঁকিবুকি করতে শুরু করলো সে। মেঝেতে হাত লাগাস না, নোংরা হয়ে আছে। মালিহা হাত উঠিয়ে ফেলল, ঝেড়ে কুলের উপর রেখে দিল। তোর যেমন পছন্দ তেমন খোঁজ খবর করে নিবি, তাহলেই হলো। আমার হাতে ভালো একটা ছেলে আছে, কি বলিস? মুখ নিচু করে মালিহা বলল, মায়ের সাথে কথা বলো ফুপু। তার নিজেরই খোঁজ নাই, আচ্ছা বলবো। রাবেয়া স্বস্তির শ্বাস নিলেন। অর্ধেক ঝামেলা মিটল। ইতমিনানের কথা শুনে কি বলে কে জানে। আগে ভাগে জানানোর কোনো মানে নেই। আগে ছেলেটা মাকে রাজি করাক। দুপুরে মিতুল এলো চিপস চকলেট নিয়ে। ইতমিনানের সাথে চোখাচোখি হলেও কথা বলল না। রাবেয়া খেয়াল করে বললেন, কি রে, তুই ইতুর সাথে কথা বলিস না কেন? কিছু বলার নেই। বড় ভাইকে তো মানুষ সৌজন্য করেও দুটো কথা বলে। কথা না বলে যে বছরের পর বছর পার করে দিতে পারে, তার জন্য আমার কোনো সৌজন্যবোধ আসে না। ইতমিনান দীর্ঘশ্বাস ছাড়ল, খানিকটা হাসলো। বড় ভাই বলতে মিতুল তাকেই চেনে। সেই ভাইয়ের হঠাৎ দূরত্ব সে মেনে নিতে পারেনি। বুকে অভিমানের পাহাড় জমেছে। ইতমিনান মায়ের আদেশ ডিঙ্গিয়ে চাচার বাড়ির সাথে যোগাযোগ করতে পারেনি। তবে চাচার সাথে অন্তরালে যোগাযোগটুকু সে কখনো ছিন্ন করেনি। সেটুকু তো কেউ জানে না। মিতুলের রাগ জায়েজ, প্রতিবাদ করে না ইতমিনান। ভাবে একবার তার কাছে ক্ষমা চাইবে। মিতুল বুঝতে ছিল তার বয়সে এমন শক্ত পদক্ষেপ নেওয়ার কথা চিন্তাও করতে পারত না ইতমিনান। তাকে বোধহয় খানিকটা মেরুদণ্ডহীন ভাবে মিতুল। মালিহা কি ভাবনাটা তাকে শান্তিতে খেতে দিল না। মাথার ভেতর ঘুরপাক খেতে থাকলো। হঠাৎ মালিহা বলল, তোমার জন্য নাকি মেয়ে দেখা দেখি চলছে, তা ঘটনা কি বিয়ে পর্যন্ত করালে বলবে? কি ফুপু, তুমিও তো কিছু বললে না। রাবেয়া ফিরিস্তে দিতে শুরু করলেন। মিলি, ইতমিনান, মকবুল আলী যার উপর যতটুকু রাগ ছিল সবটা প্রকাশ করে দিলেন। মিতুল বলল, এখন তো তাও চেহারা দেখা যায়, তখন দেখবি একটা চুলও আর দেখা যাচ্ছে না। দেখে নে বংশের বড় ভাইকে দেখে নে। ফেরার পথে মিতুল দোকানে চলে গেল। বাড়ি পৌঁছে ইতমিনান রাত পর্যন্ত অপেক্ষা করলো মিতুলের জন্য। তার বারান্দার পাশ দিয়ে যখন সে সাইকেল চালিয়ে যাচ্ছিল তখন ডাকলো ইতমিনান। মিতুল থামলো, কথা বলল না, দাঁড়িয়ে রইল নিঃশব্দে। আমার উপর তোর অনেক রাগ, তাই না মিতুল? গ্রিলের এপাশ থেকে প্রশ্ন করলো ইতমিনান। হওয়াটা কি ভুল? আরেকদিকে তাকালো মিতুল। না, অবশ্যই না। আমি যদি তোর কাছে ক্ষমা চাই, তুই কি আমাকে ফিরিয়ে দিবি? তুমি ক্ষমা চাইলেই বাকি, আমি কি আমার গত 5টা বছরের ইতু ভাইকে ফেরত পাবো? মিতুল দাঁড়ালো না, সাইকেলের ব্যাল বাজাতে বাজাতে চলে গেল। ইতমিনান দাঁড়িয়ে রইল গ্রিলের এপাশে। গ্রিল ডিঙিয়ে যাওয়ার ক্ষমতা যে তার নেই। আশার ছটফটানি ইতমিনানের চোখে পড়েছে। ছুটির শেষ দিকে এক সন্ধ্যায় মায়ের পাশে বসলো সে। আশার হাত মুঠোয় নিয়ে বলল, তুমি কি আমার উপরে রেগে আছো মা? আশা হাত সরিয়ে নিলেন। ইতমিনান ক্লান্তির শ্বাস ছাড়ল। ছুটি শেষ হয়ে আসছে, আমি কি তোমার রাগ নিয়ে ফেরত যাব? আমার রাগের কোনো দাম আছে তোর কাছে? অবশ্যই আছে। তাহলে মালিয়ার বিষয়টা ভুলে যা। একগুয়ে কণ্ঠে বললেন আশা। ইতমিনানের স্বর আহত শোনালো। মনের উপর কি জোর চলে মা? আমি কি তোর খারাপ চাই? ভালোটা আমার সাথেই কেন চাও না? বুঝি বড় হয়ে গেছিস, যা ভালো বুঝিস কর। ইতমিনান বসে রইল ঘাড় নিচু করে। ভারী শ্বাসগুলো বুকের ভেতর ঘুরপাক খাচ্ছে। বুকটাও ভারী হয়ে উঠেছে। চোখ ভিজে আসতে চাইলো ইতমিনানের। মিতুল তার উপর রেগে আছে, মা তার উপর রেগে আছে, অথচ সে সবার রাগ থেকে সব সময় দূরে থাকতে চেয়েছে। উদ্ধ কণ্ঠে ইতমিনান বলল, আল্লাহ বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমি সেই পা সারা জীবন যত্ন করতে প্রস্তুত, কিন্তু সন্তানের কিছুতে বোধহয় মায়েদের বেহেশত নেই। না হলে
তুমি এত কঠোর হতে পারতে না। বলো মা। কথা শেষ করে চলে গেল ইতমিনান। এমনিতেই সে সবার রাগ না চাইতেও পেয়ে গেছে। এবার চোখের জল দেখে করুণা পেতে চায় না। আয়শা ছেলের প্রস্থানের দিকে তাকিয়ে রইলেন। মালিহার সাথে জীবনে যে সে সুখী থাকতে পারবে না, এই সহজ সমীকরণটা কেন বুঝতে চাইছে না ইতমিনান। মিতুলের রাত ছুটি, মালিক বেড়াতে যাওয়ায় দোকান বন্ধ। বাড়িতে অলস সময় পার করছিল সে। হঠাৎ বাড়ি থেকে ডাক এলো, অতি পরিচিত এক কণ্ঠ। উঠে এলো মিতুল, বিড়বিড় করে বলল, চাচার ছেলে মেয়ে মানুষের মতো আমার পিছনে লাগছে। ইতমিনান এক হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে। মিতুল ভ্রু কুচকে গম্ভীর কণ্ঠে বলল, কি হয়েছে? গেটের বাইরে দাঁড়িয়ে আছে ইতমিনান। মালিহা হলে একটা ধমক দিয়ে গেট খুলতে বলা যেত, কিন্তু মিতুল নিজে যেখানে রেগে বুম হয়ে আছে সেখানে তাকে আবার ধমক দেওয়ার কোনো মানেই হয় না। আমতা আমতা করে ইতমিনান বলল, কি করছিস? ঘুমাই। তেরছা স্বরে জবাব দিল মিতুল। ইতমিনান কপালে ভাঁজ ফেলে তাকালো, গলা খাকার দিয়ে বলল, চল ক্রিকেট খেলি। অন্য মানুষের ব্যাট দিয়ে আমি খেলি না। মিতুলের স্বরে স্পষ্ট ক্ষোভ। ব্যাট তো তোরই। কি বলেছে আমার? এই ব্যাট আমার না, আমার কোনো ব্যাট ফ্যাট নাই। কিছুক্ষণ থেমে ইতমিনান বলল, কেউ একজন আমার কাছে একটা ব্যাটের আবদার করেছিল, তার আবদার কিন্তু আমি রেখেছি। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মিতুল। যে বছর তাদের ঝগড়া হয় সে বছরে ইতমিনানের কাছে একটা ব্যাট চেয়েছিল সে। তখন সে কিসে পড়তো? ক্লাস 4 হবে বোধহয়। আর ইতমিনান তখন ভার্সিটির ছাত্র। সে কি কথাটা মনে করে রেখেছে? এতদিন পর আবার ব্যাট কেনার কি মানে? ছোট মানুষ নাকি তুমি? হালকা হেসে ইতমিনান বলল, এটা তো এখন কিনিনি, আরও 3 বছর আগেই কিনেছি। তাহলে আমাকে দাওনি কেন? মিতুলের চোখের পলক পড়ছে না। নোনা জলে সে জমতে চাইছে সেখানে, অনুমতি পাচ্ছে না। চকচকে ব্যাট দিয়ে মাটিতে শব্দ করলো ইতমিনান। সেটার দিকে তাকালেই বোঝা যায় মাঝে মাঝে তার যত্ন নেওয়া হয়। এর কণ্ঠে বলল, তুই তো আমার সাথে কথা বলতিস না, তাই দেইনি। এক কথা তুমি বারবার বলো ইতু ভাই। কই তোমার সাথে কথা বলিনি? তুমি ছুটিতে বাড়ি আসলেই ছুটে ছুটে যেতাম। চাচি তো বলতো তুমি নাকি আমার সাথে আর খেলবে না, আপার সাথে আর দেখাও করবে না। এরপর আরেকবার যখন গিয়েছি, চাচি কি বকাটাই না বকল। তুমি তো আমাদের খোঁজও নাওনি, একবার আসোও নি। ইতমিনান সব ছেড়ে প্রথম বাক্যের ইতু ভাই আটকে রইল। অভিমানের বরফ কি তবে গলতে শুরু করেছে? ইতমিনান দরজার দিকে এগিয়ে যেয়ে বলল, ভুল হয়ে গেছে, আর এমন হবে না মিতু, প্রমিস। আয় বাইরে আয়, চল এক ম্যাচ খেলে আসি। মিতু বলবা না তো, শুনতে কেমন মেয়ে মেয়ে লাগে। বিরক্ত কণ্ঠে বলল মিতুল। আয় মিতু, আমার ছুটি শেষ হয়ে যাচ্ছে, কাল পরশু চলে যাব। আয় ভাই। মিতুল পাশার নয়, তার ইতু ভাইয়ের এমন করুণ ডাক সে ফেরাতে পারল না। দরজার ছিটকানি খুলে সন্তর্পণে বেরিয়ে গেল বাইরে। ইতমিনান হারানো সম্পদ ফিরে পাওয়ার মতো করে তাকে আগলে নিল। মিতুল ব্যাগটা হাতে নিয়ে প্রায় ফিসফিসিয়ে বলল, আর কখনো কথা বলা বন্ধ করবে? প্রশ্নই ওঠে না। মিতুলের ঘাড় জড়িয়ে ধরল ইতমিনান। মালিহা খেয়াল করেছে মিতুল ইতমিনানের সাথে কথাবার্তা বলছে, সুন্দর করে বলছে। ভালো লাগলো মালিহার। সম্পর্কগুলো ঠিকঠাক হয়ে যাক। আপন মানুষের সাথে মুখ কালো করে থাকা কি ভালো বিষয়? শ্বাস ছাড়লো মালিহা। চাচির সাথে কথাটা হয়ে ওঠে না। কি যে একটা বিব্রতকর পরিস্থিতি। কথা বলতে গেলে আশা এত ব্যস্ত হয়ে পড়েন। মালিহা বোঝে কিসের ব্যস্ততা। মাকে যে বলে চাচির সাথে কথা বলতে, তার কোনো হেলদোল নেই। মা, নাজিয়া শুয়েছিলেন, মেয়ের ডাকে উঠে বসলেন। ঘুমোচ্ছিলে? না, এমনি শুয়েছিলাম। কিছু বলবি? বলবো। মা, তুমি একবার ওই বাড়ি যাও না কেন? একটু চাচির সাথে কথাবার্তা বলো। সেও তো আসতে পারে। চাচিও হয়তো এই ভেবেই বসে আছে। থাকুক, তিনি মনে করেন তার স্বামীর আর ছেলের মাথা খেয়েছি আমরা। জমির কথা তোলার কত কথা শুনিয়ে গেল। আবার চাচি কিন্তু পরে আমাদের ওই জমিগুলো দিতে বলেছে। দয়া করেছে। এভাবে মুখ ঘুরিয়ে থাকলে কেমন হয় মা? শুধুমাত্র সম্পত্তির জন্য সেসবও ভাগ বাটোয়ারা হয়ে গেছে। দীর্ঘশ্বাস ছাড়লো মালিহা। চলে যাব মা, পরশু ইনশাল্লাহ। আচ্ছা। মালিহা হাল ছাড়লো, চলে গেল নিজের ঘরে। নাজিয়া বেগম তাকিয়ে রইলেন মেয়ের দিকে। যতক্ষণ তাকে দেখা যায়, প্রথম সন্তান, আবেগ অনুভূতি দুটোই অন্যরকম।
মেয়েটা হওয়ার পর তাকে পারতেন না মাথায় রাখেন। মানুষ দেখে মুখ টিপে হাসতো, বাঁকা কথা বলতো। নাজিয়া বেগম শুনেও শুনতেন না। কিন্তু একদিন ভয়ঙ্কর এক স্বপ্ন দেখলেন। মালিহাকে বুকে চেপে বসে রইলেন সেই সারাটা দিন। সন্ধ্যার দিকে রাশেদার এক বান্ধবী দেখতে এলেন তাদের। কথায় কথায় বললেন, এত আদর করলে মেয়ের কপালে দুঃখের শেষ থাকবে না। মায়ের আদর নাকি মেয়ের বিপদ ডেকে আনে। রাশেদা প্রতিবাদ করলেন। ভিত্তিহীন কথা তিনি কোনো কালেই বিশ্বাস করেন না, সমর্থনও করেন না। কিন্তু নাজিয়ার ভীতু মনে কথাটা গেঁথে গেল। স্নেহের প্রকাশ কমিয়ে দিলেন তিনি। আস্তে ধীরে মেয়েটার সাথে কেমন দূরত্ব তৈরি হলো, সাথে জড়তা, সম্পর্কে শীতলতা চলে এলো। মিতুলকে যেমন বুকে টেনে আদর করা হয়, মাথায় হাত বুলিয়ে দেওয়া হয়, তার কোনোটাই মালিহার সাথে আর করা হয় না। মেয়েটাও অভিযোগ করে না। হয়তো এটাই সে অভ্যস্ত হয়ে গেছে। যাওয়ার আগের দিন রাতে ইতমিনান আয়েশার কাছে গেল, হাত ধরে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।